আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। চলছে ৭৫ দিনের জার্নি। আলহামদুলিল্লাহ, সেই জার্নির আজকে আমরা ১২তম ক্লাসে হাজির হয়েছি। ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা ফার্স্টে কমেন্টে জানাও। আরেকটি বিষয় জানতে চাই তোমাদের কাছ থেকে, শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো ক্লাস কন্টিনিউ করেছো কারা? মানে ১ থেকে এখন পর্যন্ত ১২টা, এবং কারা নিয়ত করেছো যে ইনশাআল্লাহ পরবর্তীতে যতগুলো ক্লাস আছে সবগুলো কন্টিনিউ করতে চাই। এই নিয়তে যারা লেগে আছো তারা একটু আমাকে জানাও। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আয়োজনটা শুরু করছি। আজকে আমরা শুরু করব ঠিক এখান থেকে। ৩৮৬ থেকে শুরু হবে আমাদের, এবং আমরা পৌঁছে যাব ৪২০-এ। 420 নাম্বার আমাদের শেষ হবে। ক্যান ইমাজিন কতগুলো প্রশ্ন! তুমি যদি শুধু ১, ২, ৩, ৪, ৫ করে এভাবে শুধু গুনতে শুরু করো তাহলে কতটা সময় লাগবে। আর যারা এর পেছনে ডেডিকেশন দিয়েছ, শতভাগ মনোযোগ দিয়েছ, তারা যে কতটা সমৃদ্ধ হয়েছ এবং সমৃদ্ধ হচ্ছ তারাই শুধু জানো। তাই চুপচাপ করে কারো কোনো কথায় তোয়াক্কা না করে শেষ করো আমার নেওয়া ১,০০০ প্রশ্নে যে টার্গেটটি নেওয়া হয়েছে সবগুলো। আর এরপর দেখো তোমার পছন্দের চাকরির প্রিলি প্রিপারেশান কি ম্যাজিকের মতো হয়ে যায়। মোটা মোটা ভলিউম বই না পড়েও যে শুধু প্রশ্ন সমাধান করেই প্রিলিতে ভালো রেজাল্ট করা যায়, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত তোমরা স্থাপন করবে, এই আশাবাদ ব্যক্ত করেই শুরু করছি প্রথম নাম্বারটা। সো এখন কোনো কথা বলা যাবে না, জাস্ট ক্লাসে 100% মনোযোগ দাও। ওকে, সো ৩৮৬ নাম্বার, হি গেভ আপ ফুটবল হোয়েন হি গট ম্যারিড। অর্থাৎ যখন সে বিয়ে করেছিল তারপর থেকেই সে খেলা ছেড়ে দিয়েছিল। বিয়ে করার পর ব্যস্ত হয়েছিল এবং খেলা ছেড়ে দিয়েছিল। কি খেলা? ফুটবল খেলা। সো গেভ আপের পর পরবর্তী ভার্বের সঙ্গে আমরা আইএনজি করব, দ্যাটস কল্ড জেরান্ড। নর্মালি এখানে আমরা ছোট্ট একটা রুল পাবো, যে রুলটা আমি এমন কোনো পরীক্ষা দেখি না যে সেখানে এই রুলটা আসে না। খুব খুব ইম্পর্টেন্ট। সো রুলটা কি? রুলটা হচ্ছে যে সকল প্রেপোজিশন, মনে রাখতে হবে প্রেপোজিশন, এরপর আমরা ভার্বের সঙ্গে করে দেবো হচ্ছে আইএনজি। তো প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হলেই যে তার নাম জেরান্ড হয়, এই কথাটা আমি কতবার বলেছি বলো তো? অনেকবার। আচ্ছা, ভার্বের সঙ্গে আইএনজি হলে যে জেরান্ড হয়, জেরান্ডেরই অপর নাম নাউন, এটা আমি কতবার বলেছি বলো তো? অনেকবার বলেছি। আচ্ছা, যেটাই জেরান্ড, ভার্ব থেকেই উৎপত্তি নাউন, সুতরাং এটার নামই হচ্ছে ভার্বাল নাউন। মনে করে দেখো তো এই কথাগুলো বলেছি কি? আমি বলেছি। এবং আলহামদুলিল্লাহ আমার ক্লাসে বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা জিনিসকে আমি হয়ে যাওয়া বিষয়গুলোকে এমনভাবে আবারও রিপিট করে যে কোনো একটা ক্লাসে তুমি যদি সেটা বুঝতে না পারো, পরের ক্লাসে আবার সেই জিনিসটা তুমি বুঝতে পারবে। জাস্ট আমি এই জন্যই বলি ধৈর্য নিয়ে লেগে থাকো। তাহলে প্রথম রুল হচ্ছে প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি। এখন এখানে একটা সাংঘর্ষিক রুল এসে যায়। এটাকে আমরা যদি রুল 1 বলি, এটা ধরো রুল 1, তাহলে রুল 2 যেটা সাংঘর্ষ তৈরি করে সেটা হচ্ছে 2 এর পর ভার্বের বেস ফর্ম। খেয়াল করো, 2কে কিন্তু আমি প্রেপোজিশন বলিনি, আমি শুধু বললাম প্রেপোজিশন নয়, 2 এর পর ভার্বের বেস ফর্ম। যদি আমরা 2টাকে প্রেপোজিশন বলি কখন? যখন এরপরে নাউন থাকে। কিন্তু নর্মালি 2 এর পর যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের হয় বেস ফর্ম, রাইট? এটা হচ্ছে একটা বেসিক রুল, খুবই বেসিক রুল। কিন্তু এইখানে একটা জিনিস রাখতে হবে মনে, তোমাদেরকে সবাইকে রাখতে হবে। আমি এখানে বাট দিয়ে দেব, কিন্তু এই বাট দেওয়ার পর আমি এখানে রেড করে দিই যেন নজরে পড়ে। এই 2 এর সাথে যদি আগে কিছু একটা বসে, যেমন ধরো উইথ আ ভিউ টু, VIEW, ভিউ টু আছে দেখো, রাইট। অথবা হতে পারে লুক ফরওয়ার্ড টু, দেখো 2 আছে কিন্তু তার সঙ্গে এক্সট্রা কিছু শব্দ বসেছে। সো ইংরেজিতে এরকম অনেক শব্দ আছে, যেমন বি ইউজ টু, হ্যাঁ, মানে যেগুলোর সাথে এক্সট্রা আগের থেকেই থাকে। গেট ইউজ টু, রাইট? বি ইউজ টু, গেট ইউজ টু, এরপরে কিন্তু হয়ে যাবে ভার্বের সঙ্গে আবার আইএনজি। ভালো করে একটু নজর দাও, সবগুলো 2 খেয়াল করো। মানে একটু আগে বলেছিলাম যে 2 থাকলেই বেস ফর্ম, কিন্তু দেখো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এরপর ভার্বের সঙ্গে আবার আইএনজি, এবং আইএনজি হলে তার নামও কিন্তু হয়ে যায় জেরান্ড। হতে পারে কোনো একটা পরীক্ষা বা দেখা যাচ্ছে এটাই চলে এসেছে, সো এটার নাম হয়ে যাবে আবার জেরান্ড। টেনশনের কোনো কারণ নেই।
ওকে, সো প্রেপোজিশনের আমি আদ্য পান্ত তোমাদের বলে দিলাম, আশা করি আর সমস্যা হবে না। সো আপ একটি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে কি হলো, আইএনজি হলো, দ্যাটস অল। আশা করি পরবর্তীতে আর সমস্যা হবে না। 387 আসো। আচ্ছা, আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি। রাইট আনসার নিয়ে নাও। ওয়ান অফের পর খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, ওয়ান অফ প্লাস এরপরে যে নাউনটা হবে সে নাউনটা 100% হবে প্লুরাল। ওয়ান অফ প্লাস নাউন প্লুরাল, এবং এর সঙ্গে দা প্লাস একটা নাউন হয়, ওয়ান অফ দা। হ্যাঁ, ওয়ান অফ দা, সহজ কথায় ওয়ান অফের পর একটা ডিটারমিনার বসে, ওয়ান অফ মাই ফ্রেন্ড, ওয়ান অফ মাই ফ্রেন্ড, এটা একটু মনে রেখো তোমরা। সো ওয়ান অফের পর একটা ডিটারমিনার এবং পরবর্তী নাউনটা হবে প্লুরাল, এবং এরপর যদি কোনো ভার্ব বসাতে চাও সেই ভার্বটা কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি সিঙ্গুলার। মানে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, সো দেখো ওয়ান অফ দা, দেখো ওয়ান অফ আছে, রাইট, ওয়ান অফ দা, এবং পরের নাউনটা কিন্তু অটোমেটিক্যালি প্লুরাল হবে। সো রাইট আনসার ইজ এটা। এখন ধরো এরকম যদি আমি একটা টেস্ট দিই, ধরো আমি যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ফিল ইন দ্য গ্যাপ দেয়ার, মানে আমার বন্ধুদের একজন সেখানে উপস্থিত ছিল। এখন ধরো প্রশ্নটা হচ্ছে যে এখানে কি ওয়াজ দেব নাকি ওয়ার দেব, এইটাই কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আবার এই প্রশ্নটা হয়। সো ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, ইয়েস, সো ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার। দ্য রাইট আনসার ইজ ওয়াজ। এখানে আমরা দুইটা রুল শিখে ফেললাম। সাথে আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, কোনো বাক্যতে আমি বলবো যে এক্সট্রা এই রুলটা মনে রাখবে, ওয়ান অফ দ্য ইজ ইকুয়াল টু, অবশ্যই সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, দ্য প্লাস সুপারলেটিভ, দ্য প্লাস সুপারলেটিভ। ওয়ান অফ যদি কোথাও থাকে তাহলে সেটা হয়ে যায় সুপারলেটিভ। ওয়ান অফ, এই যে ওয়ান অফ আছে দেখো সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট, ব্যাস একেবারেই তলার খবর, হাড়ির খবর আমরা কিন্তু জেনে ফেললাম, আর কোনো কিছু বাকি নেই। 388, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটা একটা ইডিয়ম, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, যে ব্যাগ থেকে চলো বিড়ালটাকে ছেড়ে দিই। হ্যাঁ, ব্যাপারটা এরকম, কিন্তু এই ইডিয়মটার বাংলা অর্থ অনুযায়ী আমরা বলতে পারি রিভিল আ সিক্রেট কেয়ারলেসলি, মানে গোপন জিনিসকে অসাবধানতাবশত সবার সামনে উন্মোচন করে দেওয়া, এটার বাংলা অর্থ হচ্ছে এটা, আর ইংরেজি হচ্ছে এটা। আমি এর আগে বলেছি, বারে বারে ক্ষণে ক্ষণে মনে করে দিই যে আমার এই পুরো আয়োজনে 15 থেকে 20টা মিডিয়াম দেবো, 15 থেকে 20টা সিনোনিম অ্যান্টোনিম দেবো, ইনশাআল্লাহ দেখবে ঘুরে ফিরে এই জিনিসগুলোই বারবার আসছে, রাইট। প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ, জানো দেখি প্রথম স্লাইডে, এই স্লাইডে তোমাদের 3টার ভিতরে কার কয়টা হয়েছে। এবার চলে আসি নেক্সট পৃষ্ঠায়। 389, নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির। নওরিন বিষয়টা নিয়ে আলোচনা করবে কার সাথে, নাসিরের সাথে। কিসে, বাই ফোন, ফোন মাধ্যমে আলোচনা করবে। খুব ইম্পর্টেন্ট একটা রুল এখানে লুকিয়ে আছে, এবং আমি দেখি প্রায় পরীক্ষাতেই কিন্তু এই ফোনের আগে কি বসবে এটা নিয়ে একটা প্রশ্ন হয়। সো আজকের পর আশা করি এটা নিয়ে গোলকধাঁধা হবে না। সেটা হচ্ছে ডট ডট সামনে কিছু একটা থাকে, দা যদি থাকে মানে দা ফোন, হ্যাঁ, অর্থাৎ ফোনের পূর্বে যদি দা থাকে, এখানে দা দিয়ে দিই একসাথে, তাহলে ঠিক এর পূর্বে দুইটা প্রিপোজিশন বসতে পারে, একটা হচ্ছে ওভার এবং আরেকটি হচ্ছে অন প্লাস। মনে রেখো এ একটা। আরেকটি সূত্র হচ্ছে যদি তোমার নর্মালি ফোন বসে তাহলে শুধু বাই বসে যায়, অর্থের কোনো পার্থক্য নেই। সো অন, ওভার, দা ফোন আর হচ্ছে বাই ফোন। এখানে দেখো তো ফোনের আগে কোনো আর্টিকেল আছে, কোনো আর্টিকেল নেই, তো যেহেতু আর্টিকেল নেই সো আমি এখানে একটা বাই দিয়ে দেবো। সো নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির, নওরিন নাসিরের সাথে আলোচনা করবে। একবার ভাবো তো এই নিয়মটা তোমাকে শেখানো হলো, অথচ পরীক্ষায় কোনো একদিন জাস্ট ফোনের আগে একটা দা দিয়ে দিল, জাস্ট ফোনের আগে একটা দা দিয়ে দিল। রাইট আনসার কি হবে বলো তো? ইয়েস, তখন ওভার হতে পারে, তখন অন হতে পারে। ক্লিয়ার? রাইট, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো 390, অ্যাট লাস্ট দ্য বেস্ট ইন হিম গট আপার হ্যান্ড। গট আপার হ্যান্ড, অবশেষে তার ভিতরে পশুত্বটা কি হলো, জয়ী হলো, হ্যাঁ। অ্যাট লিস্ট দ্য বেস্ট ইন হিম গট
দ্য আপার হ্যান্ড, দ্য রাইট আনসার ইজ দ্য। এইখানে আমরা দা কেন নেব? খুবই দারুণ একটা রহস্য রয়েছে, সেটা হলো আমরা যদিও এটাকে বলছি আর্টিকেলে ব্যবহার, কিন্তু এখানে আসলে গেট দা, মনে রাখবে তোমরা, গেট দা আপার হ্যান্ড, ইটস অ্যান ইডিয়ম। ইডিয়ম ফ্রেজ এগুলো তো আসলে চেঞ্জ করা যায় না, যা আছে তাই। সো গেট দ্য আপার হ্যান্ড, দেখো এর সাথেই কিন্তু দা আছে। সো গেট দ্য আপার হ্যান্ড, নিয়ন্ত্রণে নেওয়া। গেট দ্য আপার হ্যান্ড, নিয়ন্ত্রণে নেওয়া। সেই গেট থেকেই বেসিক্যালি হয়েছে গট, এরপরে আপার হ্যান্ড, এই হচ্ছে আপার হ্যান্ড, বাকি যা আছে তাই। মাশাআল্লাহ, এই যে অনেকে রেসপন্স করছো, অনেকে আনসার দিচ্ছ। ওকে, এরপরে চলে আসো নেক্সট নাম্বার 391। আই উইল ডু ইট টুমোরো। এই বাক্যে টুমোরোকে কোন পার্টস অফ স্পিচ বলা হচ্ছে? টুমোরো কোন পার্টস অফ স্পিচ? খুবই সিম্পল। নর্মালি যেগুলো তারা সময় বোঝায় তার ভিতরে আমি বলবো ইয়েস্টারডে, মনে রাখবে ইয়েস্টারডে এ একটা গুরুত্বপূর্ণ, টুডে এর সঙ্গে টুমোরো। এছাড়াও যেটা তারা কোনো টাইম মিন করে, সেটা 1971 সাল, 52 সাল, আজকাল, পরশু, যা বোঝানো হোক না কেন, যেটা তারা টাইম মিন করবে, অল আর অ্যাডভার্বস। প্রথম কথা হচ্ছে এই শব্দগুলো নর্মালি হচ্ছে অ্যাডভার্ব। সো এটা নিয়ে খুব বেশি তোমাকে বেগ পেতে হবে না, দ্য রাইট আনসার ইজ অ্যাডভার্ব। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মাঝে মাঝে ব্যতিক্রম ঘটে। যেমন ধরো আমি যদি এরকম একটি বাক্য দিতাম তোমাদের, ঝটপট করে একটু বলো দেখি রাইট আনসারটা কি হতে পারে। যে আই উইল ডু ইট ফ্রম, ওই সেম বাক্যটাই জাস্ট টুমোরো। সো এই বাক্যতে টুমোরোটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলতে পারি? অপশন হিসেবে ধরো আমি ওইগুলোই দিলাম। দ্রুত, আই উইল ডু ইট ফ্রম টুমোরো, রাইট আনসার কোনটা হতে পারে? প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে মনের ভিতরে কোনো জড়তা রাখবে না, মনটাকে একেবারে ফ্রেশ করে দাও, উন্মুক্ত করে দাও। যা কিছু ভালো তা ছড়িয়ে দাও সবার মাঝে। আর মনে রেখো তোমরা, ইংলিশ মজা জব প্রস্তুতির আয়োজন তথা ইংলিশ মজার যে কোনো ক্লাস আমরা তোমাদেরকে সবচেয়ে ভালো কিছু দিতে বদ্ধপরিকর। কারণ তোমাদের স্বপ্ন, তোমাদের চাওয়া আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমানত। এই আমানতটাকে আমরা ঠিকঠাকভাবে যেন পূরণ করতে পারি, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আর তাই নামমাত্র একটা প্রশ্ন সমাধানী ক্লাস এবং যার কোনো আসলে তেমন কার্যকারিতা নেই, ঠিক এরকম নয়। সেই জায়গা থেকে অনেক ভাইটাল এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজন ছড়িয়ে দাও সবার মাঝে। কেন এত হীনমন্যতা, কেন সংকীর্ণতা? কাছের বন্ধু শুভাকাঙ্ক্ষীকে কি জানানো যায় না? জানিয়ে দাও, প্রমাণ দাও তুমি ব্রড মাইন্ডেড পিপল। জানিয়ে দাও, কাছের বন্ধুকে মেনশন করো, খুব কাছের একজন মানুষকে, যেও প্রত্যাশায় রয়েছে যে এরকম যদি একটি ক্লাস পেতাম, 6 মাস প্রস্তুতির পরে আমার জব হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার এই শেয়ার, তোমার এই জানানোটা তোমার জন্য সৎকার জারিয়া হিসেবে কাজে দেবে। কারণ আজীবন এই উপকার পেয়ে সে চাকুরি করবে। এই বিদ্যা থেকে সে উপার্জনের পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুধু ইহকাল না, পরকালের জন্য একটা বিশাল নাজাদের ফয়সালা হয়ে যাবে। সেই জায়গা থেকে দয়া করে শেয়ার দিয়ে দাও এবং কমেন্টে একটু ডান লিখে দাও। আচ্ছা, রাইট আনসার হচ্ছে এই জায়গাটা টুমোরোটা হচ্ছে নাউন। টুমোরোটাকে আমরা কি বলছি? টুমোরো ইটস আ নাউন। বাট হোয়াই? ছোট্ট করে আমি একটা শর্ট নোট দিয়ে দিই তোমাদের। শর্ট নোটটা এখানে লিখে নাও। যে শর্ট নোটটা খুব ইম্পর্টেন্ট হয়, সেই শর্ট নোটটা হচ্ছে যখনই প্রেপোজিশনের পর কোনো একটা শব্দ বসে, সেই শব্দটা হয়ে যায় নাউন। হ্যাঁ, আমি মানছি টুমোরো শব্দটা অ্যাডভার্ব, ইয়েস, কিন্তু অবস্থানগত কারণে প্রেপোজিশনের পর যে শব্দটা বসে সেটা কিন্তু নাউন হয়ে যায়। সো প্রেপোজিশন, ইয়েস, আমরা এটা আগের থেকে জানি, এবং তারপরে অবশ্যই সেটাকে আমরা কি বলতে পারি? পরের শব্দটাকে নাউন বলতে পারি। সো দ্য রাইট আনসার ইজ ইয়েস, নাউন। ওকে, সো নেক্সট স্লাইডে আসি। 392, please write to me at the above address. The word above in this sentence is, অর্থাৎ এই সেন্টেন্সে অ্যাবাবকে আমরা কি বলতে পারি? খুবই সিম্পল, অসংখ্যবার বলেছি, আজকে আবার রিপিট হবে রুলটা। ওকে, সো বেসিক্যালি রুলটা, আচ্ছা দেখো তো, আমি যখনই লিখছি তোমাদের কি রুলটা কন্ট্রোলে আসছে? সেটা হচ্ছে ডিটারমিনার, মাঝখানের শব্দটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পরের শব্দটার নাম হচ্ছে নাউন। পরের শব্দটার নাম হচ্ছে নাউন। খেয়াল করো, ডিটারমিনার মানে আর্টিকেল কিন্তু একটা ডিটারমিনার,
রাইট? সো ডিটারমিনার মাঝখানে শব্দটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ, আর সব শেষেটার নাম হচ্ছে নাউন। তুমি যদি অল্প জানো তাহলে কি হবে বলো তো? তুমি যদি অল্প জানো তাহলে যেটা হবে সাধারণত যে এইটাকে তুমি না প্রেপোজিশন বলে ফেলবে। ওই যে শুনেছিলে ইট অ্যান্ড ইট, অ্যাট, অন, অ্যাবাভ, বিলো, এগুলোর নাম হচ্ছে প্রেপোজিশন, তুমি বলে ফেলবে। কিন্তু অবস্থানগত কারণে এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো দ্য রাইট আনসার অ্যাডজেক্টিভ। কোনো সময় প্রশ্ন হতে পারে যে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন এই সবটুকুর নাম একসাথে কি? কে পারো বলতে? জানাও দেখি এই সবটুকুর নাম কি? এই সবটুকুর নিচে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করে যদি, তাহলে বলবে এটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। PHRAC, ফ্রেজ, নাউন ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, ইউ ডট ডট বি পাংচুয়াল, ইউ ডট ডট বি পাংচুয়াল। সো ইউ অট টু বি পাংচুয়াল, অর্থাৎ তোমাকে কি হতে হবে? জোরালোভাবে বলছি, পাংচুয়াল হতে হবে, সময়ের ব্যাপারে সচেতন হতে হবে। সো অট টুটা কেন হলো, আমরা যদি এটা একটু রিজন বলি। সো বেসিক্যালি SHOUD, শুড, প্রায় কাছাকাছি অর্থ, তোমরা মনে রাখবে। এরপর অট টু, এটাও কাছাকাছি অর্থ। তারপর আরেকটা আছে হচ্ছে তোমার মাস্ট, এইগুলোও কাছাকাছি অর্থ, সবগুলোরই অর্থ প্রায় কাছাকাছি। হ্যাঁ, কিন্তু পার্থক্য কোথায় একটু বলি তোমাকে, যে শুড, অট টু আর হচ্ছে মাস্ট, ওটা একটু বড় হাতে দিই। ওকে, সো শুডের বেসিক্যালি যখন অর্থ হয় তখন সাধারণ উপদেশ হয়। হ্যাঁ, কিন্তু যখন কোনো কিছু জোরালো, মানে আমরা একটু ইমফ্যাসিস করি, একটু জোর দিই, ইমফ্যাসিস, যখনই আমরা কোথাও একটু জোর দিয়ে বোঝাতে চাই, বেশি ফোকাস দিতে চাই, সেখানে আমরা অট টু এর থেকে পাওয়ার একটু বেশি, সেটার নাম হচ্ছে ইমফ্যাসিস। ভালো করে বুঝবে, শুড যদি হচ্ছে সিম্পল, তাহলে এটা হচ্ছে পাওয়ার টু, বুঝতে পেরেছ? আর মাস্ট হচ্ছে বাধ্যবাধকতা, একটু কর্কশ টাইপের, মাস্ট এবং হচ্ছে হ্যাভ টু। মাস্ট এবং হ্যাভ টু বললে এর ভিতরে কোনো ভদ্রতা থাকে না, একেবারে একটু কর্কশ জিনিস প্রকাশ পায়। আচ্ছা, সো 394-এ আসি। শামিম ইজ মাই কলিগ, শামিম আমার কলিগ। আই ডট ডট হিম ফর 10 years, আই হ্যাভ নোন হিম, আমি তাকে 10 বছর ধরে চিনি। খুবই মজার একটা রুল, সেই রুলটা তোমাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে সিন্স এবং ফর যদি কোনো বাক্যতে থাকে, সেটা আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভালো করে বুঝো, সিন্স বা ফর থাকলে তার নাম হয় প্রেজেন্ট পারফেক্ট, এপিসিডি, পারফেক্ট কন্টিনিউয়াস। এটাই সত্য, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? কিন্তু বিষয় হলো, ইংরেজিতে এরকম কিছু নাউন আছে, সাথে সাথে তোমরা এটা মানে ভার্ব আছে, তোমরা একটু মনে রাখবে। তার ভিতরে হচ্ছে নো একটা মনে রাখবে। এরপরে ধরো লাইক, তারপরে লাভ, মানে উল্লেখযোগ্যগুলো দিচ্ছি। বিলিভ, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, STAND, আন্ডারস্ট্যান্ড, আরও অনেকগুলো আছে। ইজ ইকুয়াল টু, এগুলোকে বলা হয় নন কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, অর্থাৎ এদের সাথে আইএনজি হয় না। এই ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে হলেও এদের সাথে আইএনজি করা যায় না, এটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস টেন্স কিন্তু আইএনজি করতে পারবে না। কি হবে? কন্টিনিউয়াস টেন্সের আগেরটাই ফিরে আসবে। তাহলে নর্মালি সিন্স বা ফর আছে, হিসাবে হওয়ার কথা ছিল, হিসাবে হওয়ার কথা ছিল কি? একটু খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করো, এটা জানতে হবে তোমাকে। সো এখানে নর্মালি হওয়ার কথা ছিল আই হ্যাভ বিন, নো, সেটাকে আমরা বলবো যে নোয়িং, KNOWING, নোয়িং। মোটামুটি এইরকম হওয়ার কথা ছিল, তুমি খেয়াল করে দেখো। কিন্তু কথা হচ্ছে যেটা কোনোভাবে হতে পারে না, কন্টিনিউয়াস টেন্সে আমরা এটা ব্যবহার করতে পারি না। কন্টিনিউয়াস টেন্সে এই ভার্বগুলোর সাথে কোনো সময় আইএনজি হয় না। তাহলে কি হয়? কন্টিনিউয়াস টেন্সের আগেরটাই ফিরে আসে। প্রেজেন্ট পারফেক্টের আগে কোন টেন্স বলো তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আগে কোন টেন্স? ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট। সেই জন্য এই বাক্যটা ভুল, এটা সঠিক হয়ে যায় কোনটা? একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, খুব মজার। আই হ্যাভ, তখন আর বিন থাকবে না, এখানে নোন ইউ নোন হয়ে গেছে, এবং তখন এটা 100% রাইট হবে। এই জিনিসগুলো না জানলে তুমি কিন্তু মাঝে মাঝে ধাক্কা খাবে যে কি ব্যাপার,
এখানে সিন্স বা ফর আছে, তাহলে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। যদি অপশনটা নাই, এই অপশন থাকলে তো অনেকে দিয়ে ফেলতো, কিন্তু এই ভার্বগুলো থাকার দরুন কন্টিনিউয়াস টেন্স না করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আগের টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ফিরে আসবো। ইয়েস, এবং সেই জন্যই রাইট উত্তর হয়েছে সি নাম্বারটা। ওকে, জানাতে থাকো প্রতিটা স্লাইডে কার কয়টা হচ্ছে। 395 আসো। হি সেইড আই ক্যান ডু দ্য ওয়ার্ক। The indirect narration is the right answer. First নিয়ে নাও, he said that he could do the work. ন্যারেশনের সিম্পল রুল এখানে অ্যাপ্লাই হয়েছে। নর্মালি ইনভার্টেড কমা তুলে দ্যাট দেওয়া হয়েছে। ওকে, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করলো এবং সেই জন্য এখানে আমরা হি দিয়ে ফেললাম। ক্যান থাকলে পরিবর্তন হয়ে কুড হবে, আর বাকি অংশের পরিবর্তন হবে না, কুড ডু দ্য ওয়ার্ক। দেখো যা আছে তাই, যেটা শুধুমাত্র বি নাম্বারে রয়েছে। ওকে, এবং এখানে তোমাদেরকে একটা নোট আমি দিয়েছিলাম প্রথম দিকে, আমি আবার বলে দিই, ন্যারেশন তোমরা শিখছো, কিন্তু পরীক্ষায় ন্যারেশন না এসে এই কোয়েশ্চেনটা আবার অন্যভাবে আসতে পারে। দেখাচ্ছে, ধরো এই দ্যাট থেকে শুরু করে বাকি অংশটুকুর নিচে আন্ডারলাইন করতে পারে। ভালো করে খেয়াল করো, এই বাকি অংশটুকুর নিচে আন্ডারলাইন করে তোমাকে বলতে পারে আন্ডারলাইন করা অংশটুকু কোন ক্লজ। কোন ক্লজ মনে আছে তোমাদের? আমি শিখিয়েছিলাম, একটু আমার সাথে সাথে মিলে নাও। যখন সাবজেক্টের পরে ভার পরবর্তীতে কোনো একটা ক্লজ হয় এবং সেটা দ্যাট ক্লজ হয়, এই দ্যাট যুক্ত যে ক্লজ আছে মনে রাখবে এটার নাম হয়ে যাবে নাউন ক্লজ। এটার নাম কি হবে? নাউন ক্লজ। এবং আমি ইনশাআল্লাহ তোমাদেরকে প্রমাণ করে দেব যে ন্যারেশনের প্রশ্ন ন্যারেশন না হয়ে সেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেটা আবার ক্লজের ভিতরে প্রশ্ন করা হয়। খুব বেশি দেন না, ইনশাআল্লাহ আমি এটা প্রমাণ করে দেব। সো তাহলে যেটা করতে হবে, খুবই মনোযোগ দিয়ে আমার এই তথ্যগুলো নিতে হবে। হি ডট ডট অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। মনে আছে তোমাদের রুলটা? যখনই আমরা কোথাও ইফ ব্যবহার করি, ইফের পরে সূত্রটা হচ্ছে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তীতে আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে উড হ্যাভ প্লাস V3। মনে করে দেখো এই সূত্র কিনা। ইফ আছে, ওকে, হ্যাড ট্রাইড পাস্ট পারফেক্ট আছে, তাহলে অন্য পাশে উড হ্যাভ V3 হওয়ার কথা ছিল। তো উড হ্যাভ V3 তো কোথাও নেই, আছে কি উড হ্যাভ বিন। কেন? ইয়েস, এটা জানতে হবে। এইটাকে আমরা বলছি অ্যাক্টিভ। কিন্তু যদি এই সেম জিনিসটাই ভালো করে বোঝো, সে অ্যারেস্ট হতো মানে অন্যের দ্বারা, সে অ্যারেস্ট হতো অন্যের দ্বারা। যদি সে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিত, তাহলে অন্যের দ্বারা অ্যারেস্ট মানে প্যাসিভ। আর যখনই অ্যাক্টিভ না হয়ে এই ঘটনাটাই, এই কন্ডিশনাল সেন্টেন্সটাই প্যাসিভ হবে, তখন আমার সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা কি? লুক অ্যাট দিস, একটু খেয়াল করো। উড হ্যাভের সাথে একটা বিন লাগিয়ে দিতে হবে, উড হ্যাভের সাথে একটা অতিরিক্ত বিন লাগাতে হবে, আর যাহা লাগাবো এটার নাম হয়ে যাবে প্যাসিভ, অন্যের দ্বারা। তাহলে এতদিন তুমি জানতে যে থার্ড কন্ডিশনাল মানে উড হ্যাভ, কুড হ্যাভ, স্যার বারবার বলেছে, আজকে আবার উড হ্যাভের সাথে বিন কেন আসলো রে বাবা? আমার বিশ্বাস তুমি এটা বুঝতে পেরেছ। আর বুঝতে না পারলেও জাস্ট আমি বলবো দেখতে থাকো, কোনো একটা ক্লাসে আবার রিপিট হবে, সেই ক্লাস তো রিপিট হবে, পরের ক্লাসে আবার রিপিট হবে। তো একজন মানুষ একই কথা যদি একবার না বুঝতে পারে, কতবার না বুঝবে? যতবার রিপিট হবে, অনেকবার রিপিট হয় না? সো আমি তোমাদেরকে বলবো যে সাথে লেগে থাকো, ইনশাআল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসো, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন বাক্যটির প্যাসিভ কি হবে? রাইট আনসার ফার্স্টে নিয়ে নাও, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। আচ্ছা, কেন হলো? এখানে একটা মজার টুইস্ট আছে, সেই টুইস্টটা তোমরা একটু দেখো। সেই টুইস্টটা হলো, নর্মালি সাবজেক্টের পরে ভার্ব, এবং স্পেশালি এই ভার্বগুলো তোমরা একটু মনে রাখবে। এই SELECT, সিলেক্ট মানে হাতে গোনা কয়েকটা, সিলেক্ট তুমি পাবে, না হয় ইলেক্ট পাবে, রাইট, তারপরে নমিনেট পাবে, নমিনেট পাবে, অথবা কোনো কোনো সময় মেক পাবে, যেটা এই মুহূর্তে আচ্ছা মেক পাবে। এরপরে হচ্ছে তোমার ধরো অ্যাপয়েন্ট পাবে, অথবা কোনো কোনো সময় তুমি কল পাবে, ইটিসি। সাধারণত এই কয়টা আমি দেখতে পাই, যে এই নির্দিষ্ট যদি কোনো ভার্ব দেখতে পাও, সাবজেক্টের পরে ভার্ব, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, অ্যাপয়েন্ট, কল, এটসেট্রা, এই ভার্বগুলো যদি পাও, এই ভার্বগুলোর একটা নাম আছে, নামটা লিখে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব।
এই ফ্যাক্টেটিভ ভার্বের পরের নিয়মটা হচ্ছে এরপরে একটা অবজেক্ট বসবে, আর এরপরে একটা কি বলবো যে একটা টাইটেল বসবে। একটা টাইটেল নেম বসবে। হ্যাঁ, যেমন ধরো ক্যাপ্টেন, তারপরে পাইলট, হ্যাঁ, এরকম একটা টাইটেল নেম বসবে। সো আমরা এই বাক্যটাকে আগে ফার্স্ট এখানে দিয়ে একটু প্রমাণ করার চেষ্টা করি যেটা মিলেছে কিনা। চলো দেখো, তোমরা একটু খেয়াল করো। এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, ভার্বগুলোর মধ্যে নেওয়া হয়েছে ইলেক্ট, এই যে ইলেক্টেড। এরপরে এইখানে একটা অবজেক্ট বসেছে, অবজেক্ট, এবং সবার শেষে রয়েছে দেখো একটা ক্যাপ্টেন, যেটাকে আমরা বলছি টাইটেল। তা এবং এই টাইটেলটার মজার বিষয় হলো যে এই যিনি হিম তিনি কিন্তু ক্যাপ্টেন, অতএব মাঝখানে দেখো ইজ ইকুয়াল টু দিতে পারছো। দে ইলেক্টেড হিম, সে তাকে নির্বাচন করেছিল। তাকে কি নির্বাচন করেছিল? ক্যাপ্টেন। তার মানে যিনি হিম তিনি হচ্ছে ক্যাপ্টেন, একে অপরের পরিপূরক। এই ধরনের অবজেক্টের পরেও যখন আরেকটা অবজেক্ট দিতে হয়, এগুলোর নাম হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। আর এই ধরনের বাক্যে যে ভার্ব থাকে তার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমার বোঝা শেষ। এবারে এই বাক্যটা তো আমার অ্যাক্টিভ, এটাকে আমার প্যাসিভ করতে বলা হয়েছে। জাস্ট এটা নিয়ে তো সমস্যা। চলো আমরা একটু সহজ করে দেখে নিই। সো ইটস রাইট আনসার। প্যাসিভে আসো। প্যাসিভে হচ্ছে গিয়ে ওকে। আচ্ছা, প্যাসিভের সময় আমরা যেটা করি, এই ক্যাপ্টেনটাকে কোনোভাবে নড়ানো চড়ানো যাবে না। এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে হি, এটা পাস্ট টেন্স, এই জন্য আমরা নেব হচ্ছে ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা আমরা জানি, ইলেক্টেড। এরপরে নর্মালি আমরা জানি যে প্যাসিভ ভয়েস মানে একটা বাই। এইবার এই ক্যাপ্টেনের যে জায়গাটা সেইটাতে আমরা বসাবো, তারপরে হচ্ছে দে থেকে দেম। এই যে দে থেকে দেম, এই ক্যাপ্টেনটাকে আমরা কোনো পরিবর্তন করব না। সো এখানে রেখে দেব। মনে রেখো, শুধু শুনলেই হয় না, চোখ দিয়েও দেখার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমি এতটা গ্রাফিক্যালভাবে ছোট্ট পরিসরে জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করি, যদি একটু মনোযোগী হও, না বোঝা একজন শিক্ষার্থীও সেই জিনিসটা বুঝবে। এবং আমি প্রতিদিন বলি এই কথাটা, আমার প্রতিটা ক্লাসে প্রতিটা প্রশ্নতে রয়েছে বেসিক টু অ্যাডভান্স। ক্যান ইমাজিন, এই একটা স্লাইডে আমি কত কথা বলেছি। আমি এত কথা না বলে আমি চাইতাম যদি শুধু রাইট আনসার বলতে 30 সেকেন্ডসের মধ্যে হয়ে যেত, কিন্তু স্পেন্ড করতে হলো আমাকে 3 মিনিট শুধুমাত্র তোমাদের জন্য। জাস্ট ফিল করো এই ক্লাসগুলোর গুরুত্ব। আচ্ছা, জানাও এই স্লাইডে কয়টি হলো। পরের স্লাইডে আসি এবার। পরেরটা হচ্ছে 398, আইদার হি অর হিজ ফ্রেন্ডস। হয় সে নতুবা তার বন্ধুরা, হয় সে নতুবা তার বন্ধুরা। রাইট আনসারটা নিয়ে নাও, হ্যাভ ডান ইট, এটা কমপ্লিট করেছে। কেন? এই রুলটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য সেটা হচ্ছে আইদার ডট ডট অর, বেশি না কয়েকটা, আইদার ডট ডট অর, কয়েকটা জিনিস মনে রাখো, নাইদার ডট ডট নট, এই দুইটাই বেশি আসে। তার সাথে কোনো কোনো সময় আসতে পারে যেটা, সেটা হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো। এইগুলোর পর এইখানে যেটা ঘটে একটু খেয়াল করো, এখানে দুইটা করে সাবজেক্ট থাকে, আইদার, এই যে দেখো অর, এ একটা সাবজেক্ট, এ একটা সাবজেক্ট, তার মানে আইদার অর, পেয়ার কনজাংশন, এগুলো দ্বারা দুইটা সাবজেক্ট থাকে। এর নিয়ম হচ্ছে যে ভার্ব বসবে, আমি ব্র্যাকেটে লিখবো হচ্ছে অ্যাকর্ডিং টু সেকেন্ড সাবজেক্ট, এটা যেন মনে থাকে। এই ভার্ব যেটা বসবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, তাহলে এ একটা সাবজেক্ট, এ একটা সাবজেক্ট। এখন হ্যাভ হবে নাকি হ্যাজ হবে নির্ভর করবে হ্যাজের উপরে, সরি মানে ভার্বের নিকটতম যেটা আছে তার উপরে। এখন তুমি যদি হি এর দিকে নজর দিতে তাহলে কিন্তু ভুল করে এখানে হ্যাজ করে ফেলতে। হিজ ফ্রেন্ডস, এই জন্য হ্যাভ হয়েছে। এই রুলটা খুব ইম্পর্টেন্ট। 399, হি হোম ইউ কল আঙ্কেল, তুমি যাকে আঙ্কেল বলে ডাকো, হ্যাজ ডাইড, সে মারা গিয়েছে। তাহলে এই বাক্যতে আন্ডারলাইন করা অংশটুকুকে আমরা কি বলতে পারি? দ্য রাইট আনসার ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। খুবই সহজ এবং সাধারণ। আমি যদি একবারে মোদ্দা কথায় বলি যে রিলেটিভ প্রোনাউন।
রিলেটিভ প্রোনাউন তার ভিতরে যেমন হু, হোম, WHOME, হোম অবজেক্ট, এরপরে হচ্ছে হোম, তারপরে হচ্ছে পজেসিভ হচ্ছে হুজ, ঠিক আছে। আর তারপরে তোমার ধরো দ্যাট, হ্যাঁ, রিলেটিভ ক্লজের ভিতরে স্পেশালি এই কটার কথা আমি বলছি, ইটিসি, এগুলো দিয়ে যখন, কারণ দ্যাট দিলে আবার নাউন হয়ে যায়, এইগুলো দিয়ে যখন কোনো ক্লজ হয়, হ্যাঁ, তখনই তার নাম হচ্ছে সহজ কথা অ্যাজেটিভ ক্লজ। অ্যাজেটিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন এইগুলো দিয়ে যখনই কোনো ক্লজ হয় তার নাম অ্যাজেটিভ ক্লজ। এই যে দেখো হোম আছে না, হোম আছে, তাহলে আমি যদি কিচ্ছু না বুঝি তাহলে এটার নাম হচ্ছে অ্যাজেটিভ ক্লজ। অ্যাজেটিভ মানে কি? গুণ। হি সম্পর্কে একটা গুণ বলা আছে। হিটা কে? যাকে তুমি আঙ্কেল বলে ডাকতে, তার মানে হি মানে হচ্ছে সেই চাচাটা, পরিচয় না? নাউন বা প্রোনাউন সম্পর্কে যখন বিস্তারিত কিছু বলা হয় সেটি কিন্তু অ্যাজেক্টিভ হয়ে যায়। তো যেহেতু অনেকগুলো অংশ যার ভিতরে ভার্ব আছে, এই জন্য এটার নাম অ্যাজেক্টিভ ক্লজ। খুবই সিম্পল। আর আরেকটা শর্টকাট তোমরা চাইলে নোট করে নিতে পারো। সেই শর্টকাটটা হচ্ছে যে সাবজেক্টের পরেই যখন তোমার রিলেটিভ প্রোনাউন দিয়ে কোনো ক্লজ থাকে, সামথিং, এর নামই হচ্ছে অ্যাজেটিভ ক্লজ। ব্যাস, এই শর্টকাটটাও তোমরা চাইলে নোট করতে পারো। সাবজেক্ট, ওকে, এরপর রিলেটিভ প্রোনাউন দিয়ে যে একটা ক্লজ আছে তার নাম অ্যাজেটিভ ক্লজ। দ্যাটস অল। এবার উই শুড লাভ আওয়ার কান্ট্রি, ইম্পারেটিভ করতে হবে। উই শুড, যখনই উই শুড ফার্স্ট পারসন এবং শুড, সো লেট আস। যদিও ইম্পারেটিভের অনেক রুল আছে, ট্রান্সফরমেশনের অনেক রুল আছে, বাট আজকে তোমাদের শুধু 2টা রুল দেবো এবং এই 2টা রুলই তোমরা সম্বল করে রাখবে। আশা করি অনেক কাজে দেবে তোমাদের। 300 নাম্বার। সো ফার্স্টেই যেটা দেবো তোমাদের সেটা হচ্ছে, যদি কোথাও ফার্স্ট পারসন থাকে উই এবং তারপরে ধরো শুড থাকে, তাহলে সেটা তো অ্যাসার্টিভ। সেটা কি অ্যাসার্টিভ না? এখন আমি যদি ইম্পারেটিভ করতে চাই তাহলে সেটা তো হবে লেট আস। এটা যেন মনে থাকে। দাঁড়াও একটু ব্ল্যাক করে দিই। আচ্ছা, উই শুড সামথিং যখন থাকবে আমরা ইম্পারেটিভ করব কি দ্বারা? লেট আস দ্বারা। দেখো, উই শুড সামথিং আমরা ইম্পারেটিভ করলাম লেট আস দ্বারা। কিন্তু যদি কোনোভাবে এখানে এই জাস্ট এরকম থাকতো যে ইউ প্লাস শুড বা এক্সটেনশন যাই থাকুক, এরকম একটা বাক্য, সো এটার ইম্পারেটিভ করার সময় শুরুতে ভার প্লাস এক্সটেনশন হবে। যেমন ধরো যে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এইটা না বলে যদি শুধু বলতাম যে লাভ আওয়ার কান্ট্রি, খেয়াল করো, লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসো, তাহলে কি হতো বলো তো? ধরো এরকম বললো যে ইউ শুড লাভ আওয়ার কান্ট্রি, SHOUD, শুড লাভ আওয়ার কান্ট্রি। বলো ইউ শুড লাভ আওয়ার কান্ট্রি বা ইউ শুড লাভ ইউর কান্ট্রি, বেসিক্যালি এখানে ইউর থাকতো, তখন পরিবর্তনের সময় কি হতে বলো তো? এই যে দেখো ইউ শুড, EXT এক্সট্রা ইউ এর পরে বাকি অংশ, পরিবর্তনের সময় এটার পরিবর্তনটা কি হবে? তখন ইম্পারেটিভ, জাস্ট ভার্ব থেকে বাকি অংশ, তখন হতো লাভ ইউর কান্ট্রি, লাভ ইউর কান্ট্রি। এই 2টা রুল তোমরা খুব করে মনে রাখো, যে লেটাস হয় কখন? যখন উই শুড বাকি অংশ, আর ভার্ব দ্বারা শুরু হয় কখন? যখন বেসিক্যালি ইউ প্লাস এক্সটেনশন বা বাড়তি অংশ থাকে। দ্যাটস অল। মাশাআল্লাহ, 300টা প্রশ্ন সলভ করে ফেললাম। জানাও দেখি কার কয়টি হয়েছে। আচ্ছা, এবার আসো 301। হুইচ অফ দ্য ফলোইং ইজ সিম্পল সেন্টেন্স? কোনটিকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি? এখন সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব, হ্যাঁ, সেটা তো সিম্পল সেন্টেন্স। রাইট আনসার ডি নাম্বারটা নিয়ে নাও। ডি নাম্বার রাইট আনসার। অ্যান্ড ইউ হ্যাভ টু নো, তোমাকে যেটা জানতে হবে সেটা হলো সিম্পল সেন্টেন্স বলেছে না? সো সিম্পল সেন্টেন্স জিনিসটা কি? সিম্পল মানে হলো অনেক বড় একটা বাক্য হতে পারে কিন্তু ওয়ান সাবজেক্ট, ইয়েস, এবং ওয়ান ফাইনাইট ভার্ব, এবং হচ্ছে ওয়ান ফাইনাইট ভার্ব। ওয়ান ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্বের তোমার 3টা ফর্ম হয়। আমি বলবো V1, V2 এবং V3।
এবং যেটা দেখে টেন্স চেনা যায়, যেটা দেখে টেন্স চেনা যায় এবং যেটা সাবজেক্টের নিকটে বসে। দেখো এখানে কিন্তু হেল্পও একটা ভার্ব আছে, ইজও একটা ভার্ব, কিন্তু নিকটে বসেছে কোনটা? ইজ। তাহলে সেন্টেন্সটা অনেক বড় হতে পারে, কিন্তু ওয়ান সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব আর বাকিগুলো নন ফাইনাইট, অতএব এটাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। আগেরগুলো কি একটু আমরা বলি, ডু অর ডাই, মনে আছে? অ্যান্ড, বাট, অর এগুলো থাকলে কি হয়? এটার নাম কম্পাউন্ড, মনে আছে? এই কারণে এটার নাম কম্পাউন্ড। আই নো দ্য ম্যান হু, এই যে এইরকম বৈশিষ্ট্য আছে যেগুলোকে বলা হয় সাব অর্ডিনেট কনজাংশন, হু, হুইজ, দ্যাট, টিল, আনটিল, দো, অল দো, এগুলো থাকলে সেটার নাম হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স, সেটার নাম হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আর দ্য ম্যান হু, এখানেও হু আছে ঠিক আগের মতো, অতএব এটাকেও আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। একটু একটু করে শিখবে তোমরা। আজকে যতটুকু শিখতে পারলে তোমরা, হয়তো বা এমন যে তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিচ্ছু বোঝো না, খুব কঠিন লাগছে তোমার, কিন্তু এইটুকু তো বুঝলে যে অনেক বড় বাক্য হতে পারে, অনেকগুলো ভার্ব হতে পারে, কিন্তু যে বাক্যতে একটা থাকবে মেইন ভার্ব, রাইট, যেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হতে পারে, বাকিগুলো সাবজেক্টের অনেক দূরে থাকবে, এবং যে কি বলে সেখানে অ্যান্ড, বাট, অর, টিল, আনটিল, দো, অল দো, এই সব কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কোনো বৈশিষ্ট্য থাকবে না। অর্থাৎ অ্যান্ড, বাট, অর কম্পাউন্ডের বৈশিষ্ট্য থাকবে না। কমপ্লেক্সের যে বৈশিষ্ট্যগুলো, যে হু, ডাব্লিউএস কোশ্চিন, টিল, আনটিল, দো, অল দো, এই সব বৈশিষ্ট্য থাকবে না, তার নাম হবে সিম্পল সেন্টেন্স। বুঝতে পেরেছ? ব্যাস। 302 আসো, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। The right answer is over a billion people use Microsoft Windows operating system. এই রোলটা খুবই সহজ হবে, বিকজ পিপল হচ্ছে প্লুরাল, প্লুরালের পরে ভার্বটাও হবে প্লুরাল, এখানে বোঝানোর কিছু নেই। অন্যান্যগুলোতে দেখো পিপল আছে, ইউজেস, পিপল আছে, পিপলের সাথে আবার এস, সেটা মারাত্মক ভুল। আবার পিপল আছে সরাসরি তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, নো, কোনোভাবে হতে পারে না। 303 আসো, অ্যাম আই ওয়ান্টেড বাই ইউ, তোমাকে এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাম আই ওয়ান্টেড বাই ইউ কি করতে হবে? অ্যাক্টিভ। 303-এর রাইট আনসার হচ্ছে ডু ইউ ওয়ান্ট মি, এটা রাইট উত্তর। এখন এই জাতীয় জিনিসগুলো তোমাকে যখন কনফিউজ করে, আমি বলবো একটা কৌশল অবলম্বন করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ মানে রাব করার মতো, হ্যাঁ, গণিতের মতো, আর প্যাসিভ, দুইটা ভাগে ভাগ করে নেবে, একটা অ্যাক্টিভ আর একটি হচ্ছে প্যাসিভ। দেখি আমরা একটু ঠিক মতো, তাহলে এইটাকে আমরা বলছি অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভটা লিখি, যোগ বিয়োগ করবো এবার, হ্যাঁ মেলাবো, তারপরে এটাকে বলছি আমরা প্যাসিভ। তাহলে একটু মিলিয়ে নিই, দেখি ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওকে, সো প্রশ্নবোধক, তো প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই হবে, একটা ব্ল্যাক করে দিই। ওকে, সো ডু ইউ ওয়ান্ট মি, ইয়েস, সো অবশ্যই আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, ইয়েস করলাম, তাই না? আর প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, সেই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে অ্যাম ইজ আর নিয়ে আসবো, আয়ের সাথে অ্যাম বসে, আর আমরা জানি যে প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ওয়ান্টেড, আর এ হচ্ছে বাই, তারপর হচ্ছে ইউ। দেখো সিম্পলি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে তো এটাই আসে। এখন প্যাসিভটা দেওয়া আছে, তোমাকে জাস্ট অ্যাক্টিভ করতে হয়েছে, কঠিন কিছুই নয়। ওকে, আচ্ছা এবার আসো নেক্সট স্লাইডে, 304 নাম্বার, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোর। 304-এর রাইট আনসার দিস ডোর মাস্ট বি শাট। ওকে, কেন হলো? খুবই সিম্পল, অবজেক্টকে আমরা হচ্ছে সাবজেক্ট করে দিয়েছি, মাস্ট থাকলে আমরা একটা মাস্ট বি নেব। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে প্যাসিভ ভয়েস মানেই মডালে পরে একটা বি নিয়ে আসতে হয়, আর মূল ভার্বে কি করতে হয়? পাস্ট পার্টিসিপল। দেখো কোনো কোনো সময়, বিশেষ করে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, ইউ, এগুলো সাবজেক্ট থাকলে বেসিক্যালি বাই ইউ, মানে এই বাই পরবর্তী এগুলো দিতে হয় না, এটাই হচ্ছে বিষয়। এই জায়গাটাতেই তোমাদের অনেকের কনফিউশন ক্রিয়েট হয়। ওকে, 305-এ আসো, আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ, অর্থাৎ আমি নিজে কম্পিউটার ঠিক করতে পেরেছিলাম না, সো আই ডট ডট অ্যাট আ শপ, আর যার কারণে আমি এটা দোকানে গিয়ে ঠিক করে নিয়েছিলাম। সো দ্য রাইট উত্তর, আই হ্যাড ইট মেন্ডেড অ্যাট আ শপ। খুব ইম্পর্টেন্ট এই রুলটা, চাইলে নোট করে নিতে পারো, কোনো না কোনো একটা পরীক্ষা ইনশাআল্লাহ অবশ্যই এটা থাকবে, অবশ্যই এটা থাকবে। কিভাবে? চলো একটু দেখে নিই আমরা।
রুলটা বেসিকলি হচ্ছে তোমার কজেটিভ ভার্বের একটা রুল। এই রুলটা হচ্ছে কজেটিভ ভার্বের একটা রুল। হেল্প, গেট, মেক অনেক রুল আছে, বাট পজিটিভ ভার্বের রুলটা হচ্ছে বেসিক্যালি হ্যাবের একটা রুল। যদি কোথাও হ্যাভ থাকে এবং হ্যাবের পর অবজেক্ট থাকে, এই অবজেক্ট পরবর্তী যে ভার্বটা বসে সেটা হয় V3, এটা মনে রেখো। যেমন তোমরা এরকম হয়তো অনেক সময় বাক্য দেখেছো বা দেখবে, সেটা হলো ওকে, ধরো এরকম বলা হলো যে আই হ্যাড মাই প্রবলেম ফিলিং ইন দ্য গ্যাপ। এই ফিলিং ইন দ্য গ্যাপে তুমি কি আনসার করবে? টু সলভ অথবা সলভ অথবা সলভিং ইত্যাদি, যা ভালো লাগে, সলভিং এরকম কিছু একটা আসতে পারে। সো আই হ্যাড মাই প্রবলেম মানে আমি আমার সমস্যাটা সমাধান করিয়ে নিয়েছিলাম অন্যের দ্বারা। সো এই হ্যাভ থেকে হ্যাড হয়েছে, আর অবজেক্টে হচ্ছে মাই প্রবলেম, পরবর্তীতে হচ্ছে V3। দ্য রাইট আনসার ইজ সলভড। ঠিক তেমনই আরও কিছু এক্সাম্পল তোমরা অনেক সময় দেখো, সেটা হচ্ছে আই হ্যাড মাই হেয়ার, মনে আছে? সিউটি কাট, আই হ্যাড মাই হেয়ার কাট। এমন কাউকে যদি বলা হয় যে এই কাটটা কি অবস্থায় আছে, তোমরা কি বলতে পারবে? কাটের তিনটা ফর্মই কিন্তু এক, তোমরা জানো কাট কাট কাট। তো কাটের তিনটা ফর্মে, এটা কি V1 মানে বেস ফর্ম, এটা কি V3, কি হবে বলো তো? হ্যাঁ, এইটা পারতে গেলে তোমাকে অবশ্যই জিনিসটা জানতে হবে যে এইখানে আসলে কার্ডটা কি অবস্থায় আছে। সো এই হচ্ছে হ্যাড, এই হচ্ছে আমার অবজেক্ট, তাহলে নিয়ম অনুযায়ী পরেরটা V3 হয়ে বসে আছে। সো রাইট আনসার ইজ V3। এভাবে তুমি যখন ভেতর থেকে জানবে তখন ইংরেজি তোমার কাছে অনেক পছন্দের আর ভালো লাগার একটা সাবজেক্ট হবে। 306 নম্বরে আসো, হু, হুইচ, হোয়াট, হোম, আর, অর্থাৎ এই শব্দগুলোকে আমরা কি বলতে পারি? দ্য রাইট আনসার ইজ রিলেটিভ প্রোনাউন। এটা আমরা মোটামুটি প্রথম থেকে দেখে আসছি যে এগুলোর নাম রিলেটিভ প্রোনাউন, বাট একটা টুইস্ট হচ্ছে এইগুলোর পর যদি কোনোভাবে, মনে রাখতে হবে, এইগুলোর পর যদি কোনোভাবে একটা কোয়েশ্চেন মার্ক বসে যায়, রিমেম্বার, কোয়েশ্চেন মার্ক যদি বসে যায় তাহলে তার নাম হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। একটু ভ্যারিয়েশনটা দেখো, তাহলে অনেক কাজে দিবে। যদিও আমি বলি যে হু কলস ইউ, এই একটা প্রশ্ন, আর ভার্সাস ধরো আমি আরেকটা বাক্য দিলাম যে আই নো দ্য ম্যান হু কলস ইউ। আমি সেই মানুষটিকে জানি যে তোমাকে ডাকে, আর এইখানে হু, তাহলে দুইটা হু। দেখো এখন অন্ধের মতো করে যদি এটা শেখো যে রফিক স্যার শিখিয়েছিল যে এগুলো মানে রিলেটিভ প্রোনাউন, তাহলে আজ বড়ই ধোকা খেয়ে যাবে। এইখানে হুটাকে আমরা বলছি যেহেতু ইন্টারোগেটিভ একটা চিহ্ন আছে, রাইট, সেটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, রাইট, ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এইখানে এরপরে ফুল স্টপ আছে, ইন্টারোগেটিভ চিহ্ন নেই, সো এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মজার জিনিস না? এটাই হচ্ছে ইংরেজি, এটাই হচ্ছে ইংরেজি। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে আসি। এই স্লাইডে কয়টি হলো জানাতে ভুল করো না। 307 নাম্বার, প্লিজ স্টপ বিফোর ইউ ডট ডট ইন্টু ট্রাভেল। সো ইউ গেট ইন্টু ট্রাভেল, ইউ গেট ইন্টু ট্রাভেল। থেমে যাও বিপদে পড়ার আগেই, হ্যাঁ, ওকে, দ্য রাইট আনসার ইজ গেট ইন্টু। সো নর্মালি এখানে ইউ আর গেটিং, ইউ উইল গেট, বেসিক্যালি বিফোরে আগে প্রেজেন্ট টেন্স হলে পরেরটাও প্রেজেন্টই হয়, কিন্তু অর্থটা ফিউচারের মতো হয়। 308-এ আসো, দ্য প্লুরাল ফর্ম অফ অক্স। অক্স মানে কি? ষাঁড় না? সো অক্সের প্লুরাল কি হতে পারে? ইয়েস, অক্সেন, যেটাকে আমরা বলদ বলি সেইটা। সো অক্স, অক্সেন, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। 309 নাম্বারটা দেখো, 309, দ্য ডিমান্ড, আচ্ছা, দ্য ন্যারেশন অফ হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ হি সেইড টু মি, সে আমাকে বলেছিল তুমি কেন আমার কুকুরটাকে মেরেছ। হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিন বিটেন হিজ ডগ। ইয়েস, একটা জিনিস দেখো,
তোমরা কিন্তু নর্মালি জানো যে প্রশ্নবোধক যেগুলো ন্যারেশন আছে রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে আক্সড ইউজ করতে হয়, কিন্তু আক্সডের পরিবর্তেও আরেকটা জিনিস ইউজ হয়, সেটা হচ্ছে ডিমান্ডেড অফ। এটা জানতে হবে। এখন একটাতে তোমার আক্সড আছে, কিন্তু এখানে অন্যান্য ভুলগুলো করা আছে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ওখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই রাখা হয়েছে। নো, এটা মারাত্মক ভুল। আবার এখানে ডিমান্ডেড একবার দেওয়া হয়েছে, কিন্তু ডিমান্ডেডের সাথে অফ বসানো একেবারে বাধ্যতামূলক ব্যাপার। যে নোটটি তোমাকে এখানে করতে হবে আজকের পর মাথায় ঢুকিয়ে নেবা, আক্সড অথবা এরপরে সমজাতীয় অর্থ প্রকাশ করে ডিমান্ডেড, কিন্তু তার সাথে একটা অফ থাকতে হবে। ডিমান্ডেড তার সঙ্গে অফ থাকতে হবে। আমরা ছোটবেলা থেকে ন্যারেশন পরিবর্তনের সময় সত্যি করে বলো তো, আমরা কি বারবারই শিখেছি না যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে রিপোর্টিং ভার্ব তুলে দেয় আক্সড, কিন্তু কখনো এই কথাটি বলাই হয়নি। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা 38তম বিসিএস এই কোশ্চেনটা এসেছে। ব্যাপারটা খুবই সাংঘর্ষিক না? খুবই সাংঘর্ষিক। সো এই বিষয়টা মনে রাখলে হয়। অন্যান্য নিয়ম যা বসার বসলো, ডাব্লিউএস কোশ্চেন বসে গেল। আর এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স হলো, এটাই নিয়ম। মাই, এটা হিজ। নিশ্চয়ই পরিবর্তনগুলো জানো, না জানলে ওয়েট করতে হবে। আমার ন্যারেশনের ক্লাস ইনশাল্লাহ সবটা কাভার করে দেবো, ঠিক আছে? ব্যাস, জানাও দেখি এই স্লাইডে কয়টি হলো। 310 নাম্বার। I ... to meet to ever since I read your first novel. 310 নম্বরের রাইট আনসার কি? Have hoped. হ্যাভ হোপড। নর্মাল একটা নিয়ম হলো সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে কিন্তু পাস্ট টেন্স হয়ে যায়, আর সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। কিন্তু সিন্সের সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় অন্য ভাষায় কিন্তু প্রেজেন্টও হতে পারে, এবং সেই প্রেজেন্টটা হচ্ছে পারফেক্ট ইজ দ্য বেস্ট আনসার অর্থের দিক দিয়ে। আই হ্যাভ হোপ টু মিট ইউ এভার সিন্স আই রিড ইউ ফার্স্ট নভেল। যে আমি যখন তোমার নোবেলটা প্রথম পড়ি। ওকে ওকে, এখানে একটা রুল অলরেডি হয়ে আছে, এটা কিন্তু পাস্ট টেন্স। হ্যাঁ, সো নোটটা একটু পড়ে নাও তোমরা। নোটটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, PERFECT, পারফেক্ট, মাঝখানে হচ্ছে সিন্স, SINC, সিন্স, এবং পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। সো সিন্স প্রেজেন্ট ইনডিফিনিট, আগেরটাও হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি এটাকে আমি পাস্ট টেন্স ধরতাম তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যেত, যেটা পাস্ট পারফেক্টটা কিন্তু নেই অন্য পাশে। 311 নম্বরে আসো, লাভ শব্দটির নাউন কোনটি? সো দ্য রাইট আনসার ইজ লাফটার। লাভের নাউন হচ্ছে লাফটার। ইয়ার যুক্ত করে নাউনের সাথে না ভার্বের সাথে এটা করা যায়, কি বলে, নাউন করা যায়। যেমন আমরা অনেক সময় বলি যে ওয়ার্কের সাথে ER যুক্ত করতে পারি, তাই না? ডু থেকে ডুয়ের সঙ্গে ডুয়ার যুক্ত করতে পারি, ঠিক আছে? সো তেমনিভাবে লাভ, LAUGH, লাভ টার, হ্যাঁ, তার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে এটার সঙ্গে আবার TR যুক্ত হয়েছে, মানে TR যুক্ত হলে সেটা কিন্তু বেসিক্যালি নাউন হয়ে যায়। সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। ওকে, এই সূত্রটা একটু মনে রাখতে পারো। ওকে, সো ইন দ্য ইংলিশ গ্রামার ... ডিল উইথ ফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের ফরমেশন নিয়ে আলোচনা করে, তার নাম কি? তার নাম হচ্ছে সিনট্যাক্স। আমি এর আগেও দিয়েছিলাম সিনট্যাক্স। এই সিনট্যাক্সটা কি? এখানে মোটামুটি 4টা জিনিস সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে। সিনট্যাক্সটা তো বুঝেই গেলে। একটা হচ্ছে মরফোলজি, ভালো করে দেখে রাখো, চলে আসবে কোনো এক সময়। একটা হচ্ছে এটিমোলজি, ওকে। আর কি আছে? সিনট্যাক্সটা তো আমরা দেখলাম, আর একটা হচ্ছে সিমেন্টেক্স। ব্যাস, আমি যেটা করব, আমি চাচ্ছি যে এই সবগুলোরই একটু করে পাশে ইজ ইকুয়াল টু দিয়ে কি বোঝায় বলতে কি বুঝি আমরা একটু দিয়ে দিই, তাহলে ভবিষ্যতে খুব কাজ। সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, সেন্টেন্স BUILDN, সেন্টেন্স বিল্ডিং বা ফরমেশন অফ দ্য সেন্টেন্সেস। আমরা দুটাই রাখতে পারি, পরীক্ষা সাধারণত এই দুইটা যে কোনো একটাই আসে।
আচ্ছা, মরফোলজিটা কি? মরফোলজি হচ্ছে বেসিকলি শব্দের গঠন নিয়ে কাজ করে, যেটাকে আমরা বলি ওয়ার্ড ফরমেশন। সো ওয়ার্ড ফরমেশন, ঠিক আছে? সো মূল শব্দ, আচ্ছা এই শব্দগুলোকে আমি একটু ইটালি করে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে এটিমোলজি। মানেটা কি? এটিমোলজিটা বেসিক্যালি কাজ করে কি, একটা শব্দের উৎপত্তি নিয়ে, উৎপত্তি উৎস নিয়ে, যেটাকে আমরা বলতে পারি অরিজিন অফ ওয়ার্ড। হ্যাঁ, অরিজিন অফ ওয়ার্ড নিয়ে কাজ করে। এই হালকা পার্থক্যগুলো তোমাকে ফিল করতে হবে ওয়ার্ড ফরমেশন নিয়ে, যে কোনটা নাউন কোনটা প্রোনাউন, মরফোলজি, আর অরিজিন অফ ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিভাবে আসলো সেইটা। আর সিমেন্টেক্স, আরেকটা হচ্ছে সিমেন্টেক্স আছে, সেটা হচ্ছে সেন্টেন্সের, এটা বেসিক্যালি স্ট্রাকচার নিয়ে কাজ করে। সেন্টেন্স স্ট্রাকচার, স্ট্রাকচার। পার্থক্যটা বুঝতে হবে কিন্তু, কারণ সিনটেক্সটা হচ্ছে সেন্টেন্স বিল্ডিং নিয়ে, ফরমেশন অফ সেন্টেন্স, নানাবিধ বিষয়গুলো নিয়ে, আর সেন্টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে কাজ করে হচ্ছে সিমেন্টেক্স। তাহলে আশা করছি যে তোমরা ভবিষ্যতে সিনটেক্স ব্যতীত যদি এই ধরনের মরফোলজি, এটিমোলজি বা সিমেন্টেক্স নিয়ে প্রশ্ন হয়, খুব ইজিলি আনসার করতে পারবে। ওকে, আচ্ছা পরের স্লাইডে আসি আমরা। প্রায় কিন্তু শেষের দিকে, থাকতে হবে শেষ পর্যন্ত। স্বপ্ন পূরণের পথে যারা লেগে আছো বা নিয়ত করেছো প্রতিটা ক্লাস করব, আর সত্যি প্রতিটা দিন নিজেকে যে কি পরিমাণে সমৃদ্ধ করছো, আমার কিন্তু মাঝে মাঝে হিংসে হচ্ছে। মানে তোমাদের লেভেলে হয়তোবা এভাবে করে কেউ উদ্যোগ নিয়ে পড়ায়নি। তাই দয়া করে এই ক্লাসগুলোকে অমূল্য সম্পদ ভেবে একটি মুহূর্ত নষ্ট করবে না। প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড হবে, যা দিচ্ছি সেগুলো নেওয়ার চেষ্টা করবে, কেমন? আচ্ছা, 313, দ্য হোয়াইল দেয়ার ইভিনিংস উইথ বুকস অ্যান্ড গেমস। প্রশ্ন হচ্ছে হোয়াইলটাকে আমরা কি বলতে পারি? প্রশ্ন হচ্ছে যে এখানে হোয়াইলটা কি? ডেফিনেটলি সাবজেক্টে পরে যেহেতু হোয়াইল আছে, আমি অর্থ যদি নাও বুঝি তার নাম বলবো ভার্ব। সহজ কথা, এটা কে না জানে বলো তো? প্রত্যেকে জানে যে সাবজেক্টে পরেই বেসিক্যালি ভার্ব বসে। ইংরেজিতে এরকম খুব কমন কয়েকটি স্ট্রাকচার আছে, একটু নোট করে নাও তার ভিতরে যেটা আসবে এ একটা, এবং কোনো কোনো সময় দেখবে যে আরেকটা স্ট্রাকচার, সেটা হচ্ছে লেট আস বা লেটস, এরপরেই হচ্ছে ভার্ব বসে, ঠিক আছে? এ একটা আসে। এই লেট আসের পরেই, যেমন লেটস ইভেন দ্য গ্রাউন্ড, এরকম বাক্য তোমরা দেখবে। লেটস বা লেটস ইভেন দ্য গ্রাউন্ড, লেটস ইভেন দ্য গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড। অনেক সময় প্রশ্ন করা হয় ইভেনের নাম কি? ইভেন কিন্তু জন্মগতভাবে অ্যাডভার্ব, কিন্তু লেটাসে পরে থাকার জন্য ওটা হচ্ছে ভার্ব। এই স্ট্রাকচারগুলো, এই ফরমেশনগুলো জানতে হবে। তাহলে এই যে স্ট্রাকচার নিয়ে গ্রামারের ভিতরে, সেন্টেন্সের মাঝে গ্রামার নিয়ে যে স্ট্রাকচার আলোচনাটা করা হয়, সেটা কি? মরফোলজি, এটিমোলজি, সিমেন্টেক্স, সিনট্যাক্স। মনে আছে তোমাদের? বলো দেখি। সিনট্যাক্স সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে মূলত কাজ করে। সুন্দর। আচ্ছা, এখানে আমার একটা মিস্টেক হয়েছে মনে হয়, আমাকে আগের স্লাইড একটু ফিরে যেতে হবে। আমি এখানে এসে দেখেছো আমার আগেরটা মনে হলো, চলো একটু আগেরটা ফিরে যাই, একটু ওয়েট। আচ্ছা, এখানে সিমেন্টেক্স, আমি হচ্ছে সিমেন্টেক্স একটা মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে বাক্যের মিনিং নিয়ে, সেন্টেন্স মিনিং, সরি একটু কারেকশন করে নাও। গ্রেট, আমি ওখানে যে আমার মনে হলো। তো এই যে বেসিকলি বাক্যের মিনিং নিয়ে যখন অর্থগত বিষয়কে প্রাধান্য দেওয়া হয়, সেটা হচ্ছে সিমেন্টেক্স, রাইট? এটা একটু কারেকশন করে নিও প্লিজ, আগে স্লাইডটা। এনিওয়ে, এখানটায় এই যে আমরা বাক্যের স্ট্রাকচার নিয়ে কাজ করছি, এটার নাম হচ্ছে সিনট্যাক্স। তাহলে সাবজেক্টে পড়ে আছে, এটার নাম হচ্ছে ভার্ব। বাক্যটির বাংলা অর্থ আমরা যদি বলি যে দে হোয়াইল মানে হচ্ছে কাটানো। হ্যাঁ, দে হোয়াইল দেয়ার ইভিনিং, তারা তাদের সন্ধ্যাগুলো কাটায় উইথ বুকস অ্যান্ড গেমস, খেলাধুলা আর বই পড়ে কাটানো, সময় কাটানো, ঠিক আছে? আবার এটার সাথে আরেকটা জিনিসও নোট করতে পারো, হোয়াইলের সাথে যদি কখনো অ্যাওয়ে যুক্ত হয়ে যায়, AWAY, অ্যাওয়ে, তাহলে এটা কিন্তু আরেকটা অর্থ আছে। হোয়াইল অ্যাওয়ে মানে হচ্ছে অলসভাবে সময় কাটানো। হোয়াইল মানে এমনিই কাটানো, কিন্তু হোয়াইল অ্যাওয়ে মানে হচ্ছে অলসভাবে সময় কাটানো। এই নোটটা তোমরা একটু করে রাখতে পারো। হ্যাঁ, এক্সট্রা ইনফো দিয়ে আমি এটা একটু দিয়ে রাখলাম, মনে রাখতে পারো।
আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস প্লিজ কিপ কোয়াইট, খুবই ফ্যান্টাস্টিক একটা রুল এবং সহজ রুল, এটা মনে রাখবে তোমরা। সেটি হচ্ছে যদি কোনো বাক্যতে প্লিজ দ্বারা শুরু হয়, এটা আমরা সবাই জানি, PLES প্লিজ অথবা কাইন্ডলি, তাহলে সেই বাক্যটার নাম হচ্ছে ইম্পারেটিভ। এরকম ইম্পারেটিভ বাক্যকে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে কমন একটা সূত্র আছে আমাদের। সেই কমন সূত্র হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু, REQUEST রিকোয়েস্টেড টু, আরে বাবা কি হয়েছে, REQUEST রিকোয়েস্টেড টু, এরপরে ওই বাক্যতে যে ভার্ব আছে, ভার্ব থেকে বাকি অংশ ফুল স্টপ, ইউ আর রিকোয়েস্টেড টু, ভার্ব থেকে বাকি অংশ ফুল স্টপ। সো প্লিজ এইটুকু তুলে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু। রাইট উত্তর আমরা খুঁজে পাচ্ছি, হ্যাঁ, এ নাম্বারে। দেখো তো এ নাম্বারে কিনা, হ্যাঁ, এই যে ইউ আর রিকোয়েস্টেড, তারপর টু থেকে বাকি অংশ। সো প্লিজ, কাইন্ডলি এগুলো থাকলে আবার তোমরা লেট দিয়ে শুরু করতে যেও না। খুবই ফানি এবং সহজ রুল। ডাক ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ, মানে এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, মানে স্ত্রীলিঙ্গ, এটা হচ্ছে ড্রেক। রাইট উত্তর ড্রেক, যেটাকে পাতিহাঁস আমরা পুরুষ পাতিহাঁস বলি, আর এটা হচ্ছে মেয়ে পাতিহাঁস, পুরুষ পাতিহাঁস, মেয়ে পাতিহাঁস। সো ডাক ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রেক। আর এগুলো তো জানি, ডিয়ার মানে হরিণ, ডাক আবার ডাবল দেওয়া হয়েছে, আর ড্রোনি মানে হচ্ছে পুরুষ মৌমাছি। ঠিক আছে, পুরুষ মৌমাছি। ওকে, অ্যান্ড অ্যাবাউট টু ফিনিশ, প্রায় কাছাকাছি। জানাও দেখি এই স্লাইডে কার কয়টি হলো। 316 নম্বরে, হোয়েন উশসী এন্টার্ড দ্য রুম এভরিবডি স্টপ টকিং। উশসী যখন রুমে প্রবেশ করেছিল সবাই কথা বলা ছেড়ে দিল। এন্টার্ডে পরে নর্মালি কোনো প্রেপোজিশন বসে না, সো নো প্রেপোজিশন রিকোয়ার্ড। এবং আমি বলবো যে এই রুলটা তোমরা খুব ইম্পর্টেন্ট হিসেবে মনে রেখে দিও, যারা নোট করছো দেখে রাখো। আর গুড নিউজ তো এটাই যে আমাদের আয়োজনটা শেষ হলেই তোমরা একটা 1000 নয়, শুধুমাত্র বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, আমার 1000 বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, ওইদিকে 3000, 4000 প্রশ্নের একটা তোমরা বই পাবে উইথ QR কোড। যে কোনো চাকুরি প্রিপারেশান নেওয়ার পূর্বে প্রত্যেকটা শিক্ষার্থী বাংলাদেশে যেন এই প্রশ্নগুলো আগে সলভ করে, তাতে করেই প্রিলি পাসের জন্য তার যা লাগবে পেয়ে যাবে, সাজেশন তৈরি করতে পারবে, নিজের ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে। এটা হবে বাংলাদেশে চাকুরি প্রার্থী শিক্ষার্থীদের জন্য একটা ইউনিভার্সাল বুক। ইনশাআল্লাহ 75 দিন পর সেটা রিলিজ হবে তোমাদের জন্য। লেগে থাকো কেমন। আচ্ছা, যেটি বলছিলাম যে হোয়েন উশসী এন্টার্ড, সো এন্টার্ডে পরে নো প্রিপারেশন। ইংরেজিতে এরকম অনেকগুলো শব্দ আছে, তার ভিতরে আমি বলবো এন্টার একটা, একটু মনে রাখো। এন্টার, আমি স্ল্যাশ দিচ্ছি, তোমরা একটু নোট করো। তারপরে ডিসকাস, ডিসকাস, তোমাদের মনে থাকলে তোমরা বলতে পারো। তারপর হচ্ছে রিজাইন, অনেক আছে, তার ভিতরে আমি ইম্পর্টেন্টগুলো দিচ্ছি, ইন্টার, ডিসকাস, রিজাইন। তারপর রিজেম্বল, রিজেম্বলের সঙ্গে অনেকে টু বসিয়ে ফেলে, কিন্তু বসানো যাবে না। মিটের সাথে অনেকে উইথ বসিয়ে ফেলে, এটা বসানো যাবে না। তারপরে হচ্ছে অ্যাওয়েটের সঙ্গে অনেকে ফর বসিয়ে ফেলে, ওয়েট না, ওয়েটের পর ফর বসে, কিন্তু অ্যাওয়েট। এগুলো পরে হচ্ছে নো প্রেপোজিশন, লিখে দিলাম প্রেপোজিশন। সাধারণত কোনো প্রেপোজিশন বসে না, এটা মনে রাখবে। তো সেরকমই এন্টার্ড প্রেপোজিশন বসেনি, তবে কোনো কোনো সময় এন্টার্ডে পরে একটা ইনটু বসতে পারে, এন্টার্ডে পরে ইনটু বসতে পারে, এটা ব্যতিক্রম, তবে সব সময় না। এই এন্টার্ড ইনটু মানে বেসিক্যালি হয় যে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া। হ্যাঁ, যেমন বলা হলো যে হি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। কোনো কোনো সময় এন্টার্ডের সঙ্গে ইনটু বসতে পারে, তবে সেটা প্রবেশ করা অর্থে নয়, এটা হচ্ছে ব্যতিক্রম। আমি এখানে টেস্ট দিয়ে রাখি, টেস্ট। আমি ইনশাল্লাহ তোমাদের স্ক্রিনশট দিয়ে কোনো একসময় প্রমাণ করে দেব যে ভর্তি পরীক্ষা, মানে বিভিন্ন জায়গাতে চাকরি পরীক্ষায় দেখবে এগুলোই আসে রিডান্ডান্সির ভেতরে। হ্যাঁ, যেমন এন্টারে পরে ইনটু নিয়ে সমস্যা হয়, ডিসকাসে পরে অনেকে অ্যাবাউট বসিয়ে ফেলে, রিজাইনে পরে ফ্রম বসিয়ে ফেলে, রিজেম্বলে পরে টু বসায়, মিটের সঙ্গে উইথ, অ্যাউটের সঙ্গে ফর, বাট বসানো যাবে না। সো এন্টার ইনটু বসানো যেতে পারে, তখন এটা চুক্তি বোঝায়, এটা প্রবেশ করা নয়। ওকে,
সো বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কোনটা? বেগার। সো বেগারে বেসিক্যালি ফর্ম কয়টা? বেগারে বেসিক্যালি ফর্ম হচ্ছে একটা হচ্ছে বেগ, বেগ মানে হচ্ছে ভিক্ষাকর্তা, ভিক্ষা করা, ইটস আ ভার্ব। একটা হচ্ছে বেগার, বেসিক্যালি ইটস আ নাউন, যেটাকে আমরা বলি ভিক্ষুক। আর একটা হচ্ছে বেগারি, 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 জি আর ওই বেগারি না। সো বেগারি ইটস আ ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি, ভিক্ষা নয়, ভিক্ষুক নয়, ভিক্ষাবৃত্তি, ভালো করে বুঝো, যেটা ধরা ছোঁয়া যায় না, একটা অবস্থা বোঝায়। সো অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দ্য রাইট আনসার ইজ বেগারি। আর বাকিগুলোতে যেগুলো আছে সেগুলো মারাত্মক ভুল। এই নামের আসলে কোনো শব্দ নেই, বেগারহুড, বেগারশিপ, বেগারনেস, হ্যাঁ, এগুলো মারাত্মক ভুল। সো বেগারি, এটা হচ্ছে বেগারের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আমি সবগুলো দেখালাম, শুধু এটা না, ওইটার যত উৎপত্তি আছে সবগুলো একসাথে। আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই উইশ আই ওয়ার রিচ, আমার ইচ্ছা আমি যদি ধনী হতাম। আই ডট ডট হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। এই রুলটা তোমাদের অনেকবার আমি পড়িয়েছি। দ্য রাইট উত্তর উড বা শুড হেল্প। বেস্ট আনসার আমরা উড নিতে পারি, অপশানে দিয়ে রাখছে তাই। এটা আমাদের রুল হচ্ছে সেকেন্ড কন্ডিশন, একটু মনে করে দেখো। ইপের পরে যদি পাস্ট টেন্স থাকে, কি থাকে? পাস্ট টেন্স থাকে, তাহলে পরবর্তীতে আমরা যেটা করি সেটা হচ্ছে উড প্লাস V1, এবং যেটার নাম হচ্ছে সেকেন্ড কন্ডিশন। কন্ডিশন, কন্ডিশন, রাইট, কন্ডিশন। সো এইবার দেখো, এটা পাস্ট টেন্স কিন্তু, এই যে আইওয়ার পাস্ট টেন্স না। সো অন্য পাশে আমরা কি করতে পারি? আমরা উড প্লাস ভার্বে বেস ফর্ম, এই যে উড নিলাম, ভার্বে বেস ফর্ম তো এখানে আছেই, হেল্প। সো উড হেল্প বাকি অংশ। অ্যান্ড লাস্ট স্লাইড 16, 17, 18, হ্যাঁ, ওকে, এখানে 316 হয়ে গেছে, 400, হ্যাঁ, আগের স্লাইড কি ঠিক ছিল? আচ্ছা আচ্ছা, 418, দেখি আগের স্লাইডটা কি ঠিক ছিল, একটু বলো তো দেখি, দেখি দেখি দেখি। ও, সিরিয়াল নাম্বারটা আগে মিস্টেক ছিল, যা ঠিক করে নিও, এটা ব্যাপার না। আচ্ছা, এবং লাস্ট স্লাইড 419, 419, 420, 420। অবশ্যই এখানে এসে আমি বুঝতে পারতাম, কারণ আমি প্রথমে তোমাদের 420 বলেছিলাম, হ্যাঁ, তো 320 তো হওয়ার কথা ছিল না। দ্য সাফিক্স হুড, অর্থাৎ শব্দের শেষে হুড বসতে পারে কোনটার সাথে? প্রিফিক্স মানে শুরুতে বসা, আর সাফিক্স মানে শেষে বসা। সো হুড বসতে পারে যেটার সাথে, সেটা হচ্ছে প্যারেন্ট হুড। দ্য রাইট আনসার ইজ প্যারেন্ট হুড। ওকে, পিতৃত্ব, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আর ফ্রেন্ডের সাথে বসে ফ্রেন্ডশিপ, SHIP শিপ। অনেস্টের সাথে অনেস্টি, TYT। আর ওয়াইডের সাথে কি? WI, মানে একটু আলাদা, WIDTH, এটা হচ্ছে ওয়েথ, এটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন, যেটাকে আমরা বলি চওড়া, তাই না? ওকে, সো এটা বসতে পারে একটু আলাদা। ওকে, এনিওয়ে, সো প্যারেন্টের সাথে একমাত্র বসতে পারে প্যারেন্টহুড। ওকে, হিয়ার ডট ডট বুক অ্যান্ড ব্যাগ দ্যাট আই লস্ট উইক, এই হচ্ছে বই আর ব্যাগ, যেটা কিনা আমি গত সপ্তাহে হারিয়েছিলাম। রাইট আনসার কি হতে পারে? অ্যান্ড দ্য রাইট আনসার ইজ আর দ্য হিয়ার অফ দ্য বুকস অ্যান্ড। কেন হলো? তাড়াহুড়ো করা যাবে না, শেষের আনসারটা সুন্দর করে নিয়ে আমার কথাগুলো শুনে তারপরে লাইভ থেকে যেতে হবে, কেমন? আচ্ছা, এখানে একটা মজার টুইস্ট আছে, সেই টুইস্টটা হলো, আরে এখানে কি হচ্ছে এটা? ওকে, সে মজার টুইস্টটা হচ্ছে বেসিক্যালি আমরা হেয়ার এবং দেয়ার, এটার পরে বসাই হচ্ছে ভার্ব, আর তারপরে থাকে সাবজেক্ট। ঠিক আছে, সূত্র দুইটা, একবার A to Z করে দেবো, এই দিয়ে আর কিচ্ছু রাখবো না। ভার্ব হবে সিঙ্গুলার, গুলার, এবং সাবজেক্ট অবশ্যই তখন সিঙ্গুলার। কিন্তু হেয়ার দেওয়ার পরে ভার্ব হয়ে যেতে পারে প্লুরাল, যদি সাবজেক্ট হয় প্লুরাল। এ হেয়ার দেয়ার,
তাহলে আমরা যদি বুক অ্যান্ড ব্যাগের কথা বলি, কয়টা বলো তো? দুইটা, এটা প্লুরাল, তাই ভার্বটা এখানে কি হলো? ভার্বটা এখানে প্লুরাল হলো, হেয়ার আর হয়েছে। কিন্তু ধরো উদাহরণস্বরূপ আমি এই বাক্যটা লাইক এইরকম দিতাম, হেয়ার ডট ডট দ্য ব্যাগ আই লস্ট লাস্ট উইক। সো তখন দ্য ব্যাগ এটা হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হয়ে যেত সিঙ্গুলার, তখন হতো হেয়ার ইজ হয়ে যেত। বুঝতে পেরেছ? সো হেয়ার এবং দেয়ার। আরেকটি প্রশ্ন হয়, বাক্যের শুরুতে যে হেয়ার বা দেয়ারটা বসিয়েছি এটার নামটা কি মূলত? এটা কি সাবজেক্ট? নো, এটার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এগুলোকে বলা হয় সূচনা সূচক সাবজেক্ট, ইন্ট্রোডাক্টরি দেয়ার। মানে এদের কাজ হচ্ছে শুধু সূচনা করে দেওয়া আর অন্য কিছু নয়। ঠিক আছে? অনেক সময় এই প্রশ্নগুলো আসে, অনেক সময় ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ারের ব্যবহার। দ্যাটস অল। আলহামদুলিল্লাহ, শেষ করছি আজকের আয়োজনটা। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে, তোমরা জব পরীক্ষা এবং চাকুরি পাওয়ার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। বিকজ প্রশ্ন সমাধানে যে প্রিলি পাস করা যায় এবং অল্প সময়েই দ্রুত প্রস্তুতির জন্য দুর্দান্ত আয়োজন হতে পারে, তার প্রমাণ ঠিক তোমরাই দেবে। তোমরা যারা আমার কৃতজ্ঞ শিক্ষার্থী, আমি অন্য কাউকে বলছি না, শুধুমাত্র তোমরা যারা আমার কৃতজ্ঞ শিক্ষার্থী, আমি শুধু তাদেরকে বলছি। কৃতজ্ঞ শিক্ষার্থীরা প্রত্যেকে কমেন্ট করবে আয়োজনটা কেমন লেগেছে, এবং যখন তোমরা রেকর্ডেড ইউটিউবে বা ফেসবুকে ক্লাসটা করবে, প্রত্যেকেই লিখবে ক্লাসটা কেমন লেগেছে, ক্লাস নিয়ে তোমার মন্তব্য, অ্যাটলিস্ট কিছু না হোক আলহামদুলিল্লাহ অথবা আনসার করা। আমি অবাক হয়ে যাই, তোমরা ক্লাস করো কিন্তু অনেকেই কোনো রেসপন্স করো না। কিন্তু কেন বলো তো? আজকের পর ইনশাআল্লাহ প্রতিটা ক্লাস, প্রতিটা মুহূর্তে যেগুলো আমি বলবো সেগুলো একটু করবে, তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার ইন্টারাকশনটা অনেক বৃদ্ধি পাবে। তোমাদের প্রত্যেকের কমেন্টের দিকে নজর রেখে কি তোমরা বলতে চাও, কেমন ছিল আজকের এই পুরো একটা ঘন্টা, আমাকে জানাতে পারো। কমেন্টের দিকে নজর রেখে শেষ করছে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।